এই বাজেটে প্রথমত হচ্ছে এই ৯ লক্ষ কোটি টাকার মধ্যে প্রায় ৬ লক্ষ কোটি টাকারও বেশি, যেটা হচ্ছে শুধুমাত্র মানে মানুষের বিভিন্ন বেতন থেকে শুরু করে এই রিলেটেড যে বিষয়গুলো এটার জন্য, এবং মাত্র প্রায় ৩ লক্ষ কোটি টাকা মানে ৩ ভাগের ১ ভাগ এটা হচ্ছে উন্নয়ন বরাদ্দের জন্য। আবার এই উন্নয়ন বরাদ্দের মধ্যে অর্ধেক হচ্ছে থোক বরাদ্দ সিস্টেমে যাবে। তার মানে এটা হচ্ছে যেই বাজেট যেই মন্ত্রণালয়ে আছে ওই মন্ত্রণালয়ের থেকে সংশ্লিষ্ট তাদের যারা কাছের আস্থাভাজন দলীয় সেই মানুষগুলো সেই জায়গা থেকে এই থোক বরাদ্দগুলো নিয়ে যেতে পারবে। আমরা মনে করছি এই বাজেটে এই যে একটা উন্নয়ন যে প্রকল্পের ক্ষেত্রে এখানে যে পার্সেন্টেজটা মাত্র ৩ ভাগের ১ ভাগ, এটা তুলনামূলক আরও বেশি হওয়ার প্রয়োজন ছিল, যেটা এনসিপির বাজেটে আমরা তার চেয়েও একটু বেশি নিশ্চিত করেছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে থোক বরাদ্দের যে বিষয়টা এসেছে, এর আগে থোক বরাদ্দ থাকতো ১০,০০০ কোটি টাকা, ১১,০০০ কোটি টাকা। এবার হঠাৎ করে সেটা কি ওহি নাজিল হয়েছে আমরা জানি না, হঠাৎ করে এটা ১৭ গুণ বাড়িয়ে ১,৭০,০০,০০,০০,০০ টাকা, আচ্ছা ১,৭০,০০০ কোটি টাকা ১৭ গুণ বাড়িয়ে এটা করা হয়েছে। এখন এই যে এত বড় একটা থোক বরাদ্দের জায়গা করা হলো, আমরা মনে করছি এখানে ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে যারা সরকারি দলের যারা এমপি আছে অর্থাৎ বিএনপির, তারা তাদের জায়গা থেকে এটা সুষম বন্টনটা না করে একটা অসম বন্টন হবে, ফলে উন্নয়নের ক্ষেত্রে একটা বড় বৈষম্য সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা এই বাজেটের ক্ষেত্রে সরকারের জায়গা থেকে শুধু আবারও একটা বড় বাজেট দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বরাবরই যে ঘাটতি বাজেটের জায়গাটা, একটা যে বড় ঘাটতি থাকে যেই রাজস্বটা আমার তুলে নিয়ে আসতে হয়, আমি যে এত বড় একটা ব্যয় করব এই ব্যয় করার জন্য তো আমার রাজস্ব নিয়ে আসতে হবে, কিন্তু সরকারের জায়গা থেকে এই এত বেশি রাজস্ব কিভাবে তারা নিয়ে আসবেন এই জায়গাটুকুতে তাদের কোনো পলিসি নেই। আমরা বরাবরই দেখি যে অল্প কিছু ধরেন 100%-এর মধ্যে 8 to 10% যারা আমাদের আছে তাদের জায়গা থেকে আমরা এই রাজস্বটা নিয়ে আসতে পারি, কিন্তু এটাকে যদি আমরা 50% পর্যন্ত নিতে পারি তাহলে হয়তো আমাদের এত বড় আর ঘাটতি বাজেট থাকে না। তো সেই জায়গা থেকে এই সরকারের ক্ষেত্রে আমরা ওই পরিকল্পনাটা দেখছি না। এবং দুঃখজনক কিছু বিষয় আছে, যেমন আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন শুরুতেই সরকারে আসার সাথে সাথে অনেক পরিবর্তনের স্বপ্ন দেখেছেন আমাদেরকে, এপ্রিল মাসের দিকে ওনারা বললেন যে এবার তারা শিক্ষাক্ষেত্রে 5% বরাদ্দ রাখবে এবং যে বরাদ্দের ভিত্তিতে বাংলাদেশের শিক্ষা অঙ্গনে একটা ম্যাসিভ একটা পরিবর্তন নিয়ে আসবে। আমরা খুশি হয়েছিলাম। পরবর্তীতে আমরা শুনলাম যে তারা সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 3% বরাদ্দ চাইবে, জিডিপির 5 থেকে 3-তে নেমে আসলো। এবার মাননীয় প্রধানমন্ত্রী আবার তাকে আশ্বস্ত করেছেন তারা 2% জিডিপির বরাদ্দ দেওয়ার চেষ্টা করবে। এর আগেও যেখানে ছিল ঘুরে ফিরে ওইখানে, আমরা কালকে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট 2-তেও আছে কিনা। তাহলে এই যে কথার সাথে কাজের যে মিল, এটা যদি আমরা না দেখি এটা আমাদেরকে আশাহত করে, কারণ এটা পূর্বের একটা ক্যারেক্টারের ধারাবাহিকতা। আচ্ছা সেম ক্ষেত্রে আপনি শিক্ষাক্ষেত্রে দেখেন, মানে আমরা ইউনিসেফের জায়গা থেকে বলেন বা এই স্বাস্থ্য নিয়ে কাজ করে এই ধরনের পৃথিবীর যত ওয়ার্ল্ড গ্লোবাল প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাদের জায়গা থেকে স্বল্পোন্নত কিংবা মাঝারি অর্থনীতির যে দেশগুলো তাদেরকে বলে 4 to 6% অন্তত এই স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ দিতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বিএনপি সরকারের যে ড্রাফট বাজেট দেখছি সেখানেও এই স্বাস্থ্য খাতের বাজেট 1%-এর নিচে হতে যাচ্ছে। আচ্ছা, তো আমি শুধু আপনার কি মনে হচ্ছে যে এই সরকার আসলে কোন সেক্টরগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? যে আমরা যেমন বেশ কয়েকটা বিষয় দেখলাম যে বিভিন্ন প্রকল্প তারা হাতে নিয়েছে, কার্ডের বিষয়গুলো রয়েছে, জনগণের সাধারণের জীবনমান উন্নয়নে বেশ কিছু প্রকল্প তারা হাতে নিয়েছে। তো এগুলোকে কি আপনি ভালো চোখে দেখছেন কি না? কারণ আপনি অবশ্যই স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এই বিষয়গুলোর সাথে সাথে বাকি যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেইগুলোতে আপনি কোনো সমস্যা দেখেন কিনা? না, আসলে ব্যাপারটা কোন জায়গায়, ধরেন আমার তো দিন শেষে এই মূল যে চালিকা শক্তিগুলো, আমি একটা দেশের 5 বছরের অগ্রগতির কথা চিন্তা করব। সো সামগ্রিক অর্থনীতিতে বা অগ্রগতিতে আমার এখানে শিক্ষা, আমার এখানে স্বাস্থ্য, আমার বাণিজ্য, আমার কর্মসংস্থান, এই প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড এবং এগুলো অনেক বেশি ইনফ্লুয়েন্স আছে, অন্যান্য সেক্টরে এগুলো ইনফ্লুয়েন্স করে। এখন আপনি ওই ঘুরে ফিরে ধরেন আজকে আমার এই পুরো দেশে স্বাস্থ্য খাতের জন্য যত বাজেট, তার চেয়ে বেশি এই দেশেরই একটা অংশের মানুষ দেশের বাইরে গিয়ে স্বাস্থ্য তাদের বিভিন্ন চিকিৎসার জন্য ব্যয় করে আসে। আমার পুরো দেশের বাজেট যত তার চেয়ে বেশি বাইরে গিয়ে খরচ করে আসে। তাহলে আমি যদি ওইটুকু নিশ্চিত করতে পারি, ধরেন আমরা এটা বারবার বলে আসি, শুনতে ভালো দেখায়, হয়তো যারা আমাদের বর্তমান সরকার দল তারাও বিরোধী দলে থেকে বলেছেন, এখন আবার ভুলে গিয়েছেন। আমার ধরেন এখন একজন এমপি, একজন মন্ত্রী একটা চেক আপের জন্য তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যান, ইউকেতে চলে যান, এরকম অনেক জায়গায় চলে যান। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা যদি একটা চেক আপ করানোর মতো আস্থাভাজন একটা হসপিটাল, একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে না গড়ে তুলতে পারি, আর আমরা দেশের অগ্রগতির কথা সবার আগে বাংলাদেশে এই ধরনের কথাগুলো বলি, তাহলে এগুলো আমাদের কাছে শুধুমাত্র মানে ফিকে একটা কথা,
অন্য বাইরের কিছু মনে হয় না। আর আপনি যেটা বললেন সামাজিক নিরাপত্তা খাতের যে বিষয়গুলো, কার্ড বা এই ধরনের বেশ কিছু বিষয়, এগুলো হতে পারে, আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই, হতে পারে যদি এগুলোর যথাযথ ডিস্ট্রিবিউশনটা হয়। আপনি দেখবেন একটু খোঁজ নিলে দেখা যায়, আমরা যখন মাঠ পর্যায়ে যাই, ধরেন আমাদের আসনে আমার আসনে 49% ভোট পেয়েছি, আমার প্রতিপক্ষ যিনি ধানের শীষের উনি 51% ভোট পেয়েছেন। আমার আসনে এখন পর্যন্ত যদি 5,000 কার্ড দেওয়া হয়, 5,000 কার্ডের মধ্যে একটা কার্ড শাপলাগুলিতে ভোট দিয়েছে এমন কাউকে দেওয়া হয়নি। তাহলে 49-51 এই হচ্ছে যদি ভোটের রেশিওটা হয়, তাহলে আপনি তো একটা নির্দিষ্ট আসনের অর্ধেক জনগোষ্ঠীকে আপনি এখানে বঞ্চিত করছেন, অথচ এটা তাদের প্রাপ্য এমন অনেকে আছে। আপনি যদি এই কার্ডগুলো, কার প্রয়োজন, আমার দল দেখার প্রয়োজন নাই, ধর্ম বর্ণ জাতি কিছু দেখার প্রয়োজন নাই, যার প্রয়োজন যে এটার যোগ্য আমি তাকে আগে দিব, আপনি যদি এই পলিসিতে যেতেন তাহলে আমাদের আপত্তি থাকতো না। কিন্তু আমরা দেখছি এইগুলো, আমি আমি একটু ইন্টারাপ্ট করি, সোশ্যাল মিডিয়াতে আমরা এমন ভিডিও কিন্তু দেখেছি, কার্ড পাওয়ার পরে অন্য এক দলের একটা লাইন বা সমর্থক হিসেবে সেই কথা উচ্চারিত হয়েছে, যেটা বিএনপি সরকারের না, এমন কথা কিন্তু আমরা দেখেছি। আমরা দেখেছি এই ভিডিওটা। এটা হচ্ছে আমাদের ক্রিয়া সম্ভবত উপদেষ্টা যিনি বা মন্ত্রী এরকম যিনি আছেন, টেকনোক্রেট আমিনুল ইসলাম, উনি এরকম দেখাচ্ছিলেন আর কি, যে উনি বলতেছিলেন এই যে দেখেন হুজুর সাহেব উনি কিন্তু জামাতের, ওনাকে আমরা কার্ড দিচ্ছি। কিন্তু পরবর্তীতে উনি আবার সাইডে এসে যখন মাইকের মানে মিডিয়ার সামনে বলতেছিল, তখন উনি বলতেছিল যে উনি মনে হয় আমাকে দাড়ি টুপি দেখে জামাত বলে ফেলছে, আমি কিন্তু বিএনপির কর্মী। তো ব্যাপারগুলো হচ্ছে, আমি আপনাকে এমন কেস বলছি যে 99% ক্ষেত্রে এটা হচ্ছে। এমনকি আমি ওই দিন কথা হলো আমার মাননীয় প্রধানমন্ত্রী যিনি প্রেস সেক্রেটারি, তার সাথে উনি বলছেন মানে ওনারা এমন একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডে আছেন, উনি বলছেন কি যে ইউএনও থেকে ডিসি এবং তাদের পরে চেয়ারম্যান মেম্বার, একদম তাদের মধ্য দিয়ে কার্ড দেওয়া হয়, আমরা শতভাগ ফেয়ার, আমরা পলিসি করছি, আমরা নজরদারি করছি, খোঁজখবর নিচ্ছি, সব কিছু নিচ্ছি। মাঠ পর্যায়ে যান, সাধারণ মানুষ হিসেবে যান, সাধারণ মানুষের কাছে যান, উপজেলার ইউএনও কার্ড দিতে পারে না, ওই কার্ডের তালিকা তৈরি করে উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি। ইউনিয়ন চেয়ারম্যান তো লিস্ট করতে পারে না, কারণ তারা এই আমলের ইউনিয়ন চেয়ারম্যান না, আগের আমলের লিস্ট করে ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারি। সেম ওয়ার্ডের মেম্বারও তালিকা করতে পারে না, করে ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি। সো আমাদের কনসার্নটা হচ্ছে আপনি সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে মানুষকে নিয়ে আসেন, কিন্তু এটা যেন শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্য না হয়, কারণ সরকারটা বা দেশটা শুধু একটা দলের না, এবং এই বিএনপি সরকার বাংলাদেশের সরকার, এটা তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। আচ্ছা, সামাজিক সুরক্ষা খাতে যে বিনিয়োগটা করতে যাচ্ছে সরকার, সেই বিনিয়োগ যেন শুধুমাত্র দলীয় লোকজনকে দেয়া না হয়, এমন কথা আপনি বলছেন। এখন কাল যে বাজেট হতে যাচ্ছে, সেটা আমরা দেখলাম যে সম্ভাব্য বাজেট 9,38,000 কোটি টাকা। আপনারা যে ছায়া বাজেট ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, 8,52,157 কোটি টাকার একটি বিকল্প ছায়া বাজেটের কথা আপনারা বলেছেন। আমি যদি মূল পার্থক্যগুলোতে আসি, আপনি যে বিষয়গুলোতে অভিযোগ করেছেন যে উন্নয়ন খাতে যে থোক বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই সাথে সামাজিক সুরক্ষা খাতের বিষয়গুলো আপনি তুলে ধরেছেন, আপনাদের বিকল্প ছায়া বাজেটে কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? আমরা আমাদের জায়গায় শিক্ষা ও প্রযুক্তির যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা গুরুত্ব দিয়েছি। তারা তাদের জায়গায় একটা কাজ করেছে যে ঋণ পরিশোধের ক্ষেত্রে তারা যে পার্সেন্টেজটা দিচ্ছে, মানে 100 টাকাতে যত টাকা আমাদের পূর্বে ঋণ পরিশোধে খরচ করবে, আমরা সেখানে কিছুটা কম দিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে যে এটা বরং আমরা অন্যান্য কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, যেমন তারা সামাজিক নিরাপত্তা খাতে যতটা দিয়েছে আমরা এখানে কিছুটা কমিয়েছি, আমাদের জায়গা থেকে। কিন্তু বাড়িয়েছি কোথায়? আমরা বাড়িয়েছি এটা স্বাস্থ্যতে তারা দিচ্ছে, আমি আপনাকে বললাম 1%-এর মতো অ্যারাউন্ড, আমরা এখানে প্রায় 6% দিচ্ছি। কারণ আমরা মনে করি আমার দেশের অর্থনীতি, স্বাস্থ্য, মানসিক অবস্থা, একটা মানুষের খাদ্য নিরাপত্তা, সব কিছু আমার এই স্বাস্থ্যের যে টোটাল যে ইকোসিস্টেমটা, এটার সাথে সম্পর্কিত। নিরাপত্তা ব্যবস্থা আপনার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে? এই মুহূর্তে ও না, আমরা তো, আপনি ওই কয়েকদিন আগে টিআইবি রিপোর্ট দেখবেন, আরো বেশ কিছু রিপোর্টে আসছে এখানে, সেজন্যই কথাগুলো বলা যে প্রায় বাজেটে বলছিলেন যে কম রেখেছেন নিরাপত্তা না, সামাজিক নিরাপত্তা। একটু আগে যেটা বলছিলেন কার্ডের কথা, সামাজিক সুরক্ষা খাতের কথা বলছেন, তো ওইটাই সামাজিক নিরাপত্তার বিভিন্ন আওতায় যেগুলো আছে, তো এই কার্ডের ক্ষেত্রে আমরা কিছুটা কম রাখছি। কেন? কারণটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই ওভারঅল তারা যতটুকু এস্টিমেট দিচ্ছে সবার হাতে হাতে ফ্যামিলি কার্ড যাবে, কৃষক কার্ড যাবে, আমরা এটার কোনো বাস্তবতা দেখি না, এটা পসিবল না। কারণটা হচ্ছে এই যে আপনি যে এটা যখন দিতে যাবেন, এবং বাংলাদেশে ধরেন এই মুহূর্তে যদি 20 কোটি মানুষ থাকে, তাহলে এখানে পরিবার আছে প্রায় 5 কোটি। 5 কোটি পরিবারকে আপনি যদি প্রতি মাসে 2,500 করে টাকা দেন, আপনার বছরে কত টাকা যায়, আপনার 5 বছরে কত টাকা যায়, এই টাকা কোথা থেকে আসবে, এই উৎস এখন পর্যন্ত বিএনপি সরকার দেখাতে পারেনি। এটা শুধুমাত্র তারা যে একটা কোনো ধরনের কোথা থেকে আসবে, কিভাবে খরচ হবে, এই প্রসিডিউর ছাড়া তারা যে একটা এজেন্ডা দিয়েছে নির্বাচনে, এটা দেখানোর জন্য। আপনি দেখেন
সম্ভবত এখন পর্যন্ত 50,000 কার্ড দিয়েছে, এরপর কিন্তু স্থগিত হয়ে গিয়েছে। কারণ এটার সোর্স কি, এটা বিএনপি তাদের জায়গা থেকে চিন্তাও করেনি। এবং আমরা এটা আশঙ্কা করছি যে এটা শুধুমাত্র যে দলীয়ভাবে ব্যবহার হবে বা নষ্ট হবে এটা না, বরং এটাতে আরো ম্যানেজমেন্টের জায়গায় একটা বড় একটা ম্যাসাকার করতে যাচ্ছে বিএনপি। আর আমরা আমাদের জায়গা থেকে একটা জায়গা যেটা হচ্ছে প্রতিরক্ষায় এই মুহূর্তে যেটা বরাদ্দ, আমরা সেই বরাদ্দটা তুলনামূলক বেশি দিচ্ছি। এর আগে আমরা এটা গড়ে 2-3 এরকম বিভিন্ন সময় দেখেছি পার্সেন্ট টোটালি, আমরা সেখানে প্রায় 5%-এর কাছাকাছি দিচ্ছি। কারণ আপনি দেখেছেন যে আমরা কিছুদিন আগে যখন সশস্ত্র বাহিনী দিবস, সম্ভবত আমাদের স্বাধীনতা দিবসে যখন আমরা প্যারেড গ্রাউন্ডে দেখলাম আমাদের অস্ত্র শস্ত্র, এটা তো একটা জাতি হিসেবে এটা নিয়ে আমাদের প্রাউড ফিল করার কথা, কিন্তু আমরা সেটা দেখে আমরা নিজেরা কিছুটা লজ্জিত হয়েছি যে আমরা এখনো আজকে থেকে 50 বছর আগের যেসব অস্ত্র শস্ত্র যারা হয়তো যেই দেশগুলো উৎপাদন হয়েছে, এখন ওই দেশ হয়তো এগুলো হয় কোনো ভাগাড়ে রেখেছে অথবা এগুলো ফেলে দিয়ে নতুন করে আবার কাজ করছে, সেগুলো এখন আমরা ব্যবহার করছি। এটা দিয়ে আসলে আমাদের এটা দেখিয়ে আমাদের দেশের যে অবস্থা, মানে বহির্বিশ্বের কাছে সামরিক অবস্থা, এটা দিনে আরো খারাপ হয়েছে। এবং আপনি দেখবেন এখন বর্ডারে পুশিং শুরু করেছে। আপনি দেখেন আজকেও বিজিবির সাথে কিভাবে বিএসএফ তারা বাধ্য করে বাংলাদেশে পুশিং করছে মানুষকে। সেখানে আমাদের বিজিবির ভাইয়েরা বাংলাদেশের ছাত্র জনতা, আম জনতা যারা, তাদেরকে নিয়ে তারা সেটা প্রতিরোধ করছে। সো আমরা মনে করি আমাদের এই সামরিক জায়গাটাতে বরাদ্দ বাড়াটা জরুরি। জি, আরেকটি বিষয় নিয়ে আসতে চাই যে সাধারণ মানুষের বাজেট নিয়ে ভাবনা যদি আমরা চিন্তা করি, আমরা সবসময় দেখি যে নিত্য পণ্যের বাজার দর যদি কম থাকে তাহলেই মানুষ খুশি হয়, এবং যানবাহন চলাফেরা এই সব খাতগুলো যদি নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্যাটিসফ্যাকশন আমরা দেখতে পাই। এই বাজেটের প্রভাব কেমন করতে পারে বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? বাজেটের আগে প্রভাব শুরু হয়ে গিয়েছে, কারণ এখন পর্যন্ত একদম মাঠ পর্যায়ের একজন সাধারণ মানুষ, তার সাথে গিয়ে আমরা দেখলাম কয়েকদিন আগে তারেক রহমান তিনি ছদ্মবেশে ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য দেখতে বের হলেন আর কি। তিনি যদি একটু ছদ্মবেশে, যদি কোনোদিন তার সুযোগ হয় রাতের বেলা তিনি বের হয়ে একটু সাধারণ মানুষের সাথে কথা বলতে পারেন, যেন তাকে না চিনতে পারে, তিনি তার জায়গায় বুঝতে পারবেন মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। আপনি দেখেন মাত্র এই 4 মাসের মধ্যে এলপিজি বা গ্যাস যেটা মানুষ ব্যবহার করছে 4 ধাপে দাম বেড়েছে, ছিল 1200 হয়ে গিয়েছে 1800 টাকা। তার মানে প্রায় 33% দাম বেড়েছে শুধুমাত্র এই অল্প 4 মাসের মধ্যে গেল। আপনি দেখেন জ্বালানি তেলের দাম, বিভিন্ন তেলের দাম প্রায় 2 বার দাম বৃদ্ধি পেল 20 থেকে 30%-এর মতো এই 4 মাসের মধ্যে। এবং আপনি দেখেন বিদ্যুতের দাম, সরকার আসতে না আসতেই 25 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বিদ্যুতের দাম মাত্র এই 4 মাসের মধ্যে বাড়ানো হলো 16 থেকে 19% পর্যন্ত বিভিন্ন ভোক্তার কাছে বিভিন্নভাবে। এটা তো মাত্র বাড়ানো হয়েছে। মানুষ এখন তাদের জায়গা থেকে যখন এই প্রত্যেকটা জিনিসের মূল্য পরিশোধ করা শুরু করতে যাবে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাবে। আপনি যদি দেখেন যে একটা সাধারণ মানুষ যে ধরেন বিদ্যুতের বিল দিত 200 টাকা, তাকে এখন 300 দিতে হবে, এটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আচ্ছা, এটার জায়গাটা হচ্ছে ওই সাধারণ মানুষটা যে খাবারটা খাবে, যে বাজারটা করবে, যে গাড়িতে চলবে, যে পণ্য উৎপাদন করবে, সেটার জন্য তার যে ফুয়েল লাগবে কিংবা যে সারটা কিনবে, এই প্রত্যেকটা তো কোনো না কোনো ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত। ইন্ডাস্ট্রিতে তো আপনি সর্বোচ্চ রেটে দামটা বাড়িয়েছেন, তাহলে এই প্রত্যেকটা জিনিসের প্রভাব পড়বে। এবং আমরা এটা আশঙ্কা করছি যে আগামী 2-3 মাসের মধ্যে, কারণ এটা তো একটা সাইকেলের মধ্য দিয়ে যায়, পণ্য থেকে শুরু করে সবকিছুর উৎপাদন যে বিষয়গুলো, এত বিশাল একটা প্রভাব পড়বে, সরকার কিভাবে অর্থনীতিটা সামাল দিবে এটা আমাদের মানে বোঝা দুর্বোধ্য হয়ে যাচ্ছে দিনে দিনে। আচ্ছা, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এর একটি প্রভাব পড়েছে কিনা বাংলাদেশের উপর? অন্য কোনো সরকার থাকলেও কি আসলে এটা নিয়ন্ত্রণ করতে পারতো বলে আপনি মনে করেন? দেখেন হয়তো কিছুটা হতো, মানে আমরা একদম মানে আলাদা একটা রাজনৈতিক দল দেখে বিরোধিতা করার জন্য বিরোধিতা করব, আমরা এটা চাই না। কিন্তু আপনি দেখেন এখানে 2টা কাজ হয়েছে। এক, প্রথমত তারা জিওপলিটিক্যালি কূটনীতিতে তারা ব্যর্থ হয়েছে। ধরেন আমার হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আসবে, যেখানে ইরান সেটা নিয়ন্ত্রণ করছে, আমার বাংলাদেশের জাহাজ সেখানে আটকে যাবে, এর চেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা বাংলাদেশের জন্য হইতে পারে না। এই জাহাজ তো ধরেন ওই পানামা ক্যানাল দিয়ে আসতেছে না যে সেখানে আমেরিকা গিয়ে আটকায় দিবে, এই জাহাজ তো সেখান দিয়ে আসতেছে না, বরং ইরান তো আমার বন্ধু প্রতিম একটা রাষ্ট্র ছিল। আমি আমার জায়গা থেকে পররাষ্ট্র নীতিতে যখন মধ্যম পন্থাটা অন্তত অবলম্বন করতে পারি না, দেখেন এখানে ভুক্তভোগী কিন্তু ইরান, কিন্তু আমি নতজানু পররাষ্ট্র নীতি করে আমি এমন একটা বক্তব্য দিচ্ছি যেটা হচ্ছে আমেরিকার দিকে চলে যায়। তাহলে ইভেন আমি একটা সরকার দল হিসেবে তাদের সর্বোচ্চ দলীয় নেতা যারা আছে ইরানের, সবাইকে খুন করা হলো, দিনে দুপুরে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ নেতাদেরকে খুন করা হলো, এবং আমি তাদের প্রতি ন্যূনতম সহমর্মিতা আমার বাংলাদেশের অ্যাম্বাসি দিকে জানাইতে পারলাম না। তাহলে আমার যে নতজানু পররাষ্ট্রনীতি, এটা তো হচ্ছে পূর্বের প্রতিফলন। তাহলে এটা যখন করা হবে, ইরান কেন আমার তেলের জাহাজ আটকাবে না? আমার যদি তেলের জাহাজ সেখানে না আটকানো হতো, তাহলে তো আমার তেলের এই প্রভাবটা পড়তো না বা দামটা বাড়তো না। এটা হলো এক, তাহলে এখানে ব্যর্থ হলো। দ্বিতীয়ত আপনি যদি দেখেন
যখন এখানেও জাহাজ আসলো যাচ্ছে, আমরা শুনতেছি তাদের কাছে মজুদ আছে, আমরা শুনতেছি তেল অ্যাভেলেবল, কোনো সমস্যা নেই, কিন্তু আবার আমরা দেখি তারা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে গেল। কারণ আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে আসলে এই সিন্ডিকেটটা বা এই যে জ্বালানি তেল যারা নিয়ে আসে, এই ব্যবসাটার সাথে যারা জড়িত, যারা তাদের জায়গা থেকে এই জ্বালানিটার সরবরাহের সাথে জড়িত এবং যারা মালিক, তারা পলিটিক্যালি সবগুলো মানুষ হয় তাদের, অথবা তারা পলিটিক্যালি তারা এই শেল্টারটা পায় বিএনপির জায়গা থেকে। এখন হঠাৎ করে যখন রাতের ব্যবধানে আপনার প্রত্যেক লিটারে প্রায় গড়ে 20 টাকা করে বাড়বে, তাহলে বাংলাদেশে যে মজুদটা আছে হয়তো অল্প কিছু মানুষ, ধরেন 10, 20, 50 জন রাতারাতি কয়েক হাজার কোটি টাকা লাভবান হয়ে যায়। এবং এটার একটা পার্সেন্টেজ আমরা মনে করি সরকারও পায়, বিএনপিও পেয়েছে, তাদের যেই নেতারা এই সিন্ডিকেটকে শেল্টার দিয়েছে তারাও পেয়েছে। ফলে সিন্ডিকেটের কাছে সরকার পরাজিত হয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং আপনি দেখেন, যদি এই সংকটটা এতই বেশি, তাহলে শুধু দাম বাড়ানোর দিনটা থেকে 1-2 দিন অপেক্ষা করতে হয়েছে। আগে সংকট, দামটা শুধু বাড়ানো হলো, সংকট শেষ হয়ে গেল, এটা উধাও হয়ে গেল। এটা তো এভাবে হওয়ার কথা ছিল না। তো আমরা এই জায়গায় মনে করছি যে বিএনপি তাদের জায়গা থেকে আসলে সিন্ডিকেটের কাছে নিজের নতি স্বীকার করেছে, যার ফলশ্রুতিতে এখন ভোগান্তির মধ্যে দিয়ে জনগণকে যেতে হচ্ছে। এখন কিন্তু বেশ একটা অভিযোগ উঠছে যে ভাগাভাগির রাজনীতি চলছে, যে সব দল মিলেমিশে সুবিধা ভোগ করার জন্য সরকার দলীয় লোক, বিরোধী দলীয় লোক, এমন একটা অভিযোগ সবসময় আমরা বিভিন্ন এলাকায় কোনো সংঘর্ষ হলে দেখছি যে বিএনপির লোকের এখানে আধিপত্য বিস্তারের চেষ্টা এবং বিরোধী দল জামাতেরও সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা, এমন সব অভিযোগগুলো কিন্তু উঠে আসে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? যেহেতু জোটে রয়েছেন জামাতের সাথে এনসিপি, সেই কারণে প্রশ্নটি করা যে আসলেই কি ভাগাভাগির রাজনীতি চলছে কিনা বাংলাদেশে। না, প্রথমত হচ্ছে এটা আসলে সম্ভব না। যারা এটা বলছে তারা এটা দিয়ে তাদের অপকর্মগুলোকে ঢাকার চেষ্টা করছে। এটা সম্ভব না কোন জায়গাটাতে? কারণ ওই যে আদর্শিক জায়গাটা যেটা, এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে যে পলিসিগত জায়গাটা, মানে একটা দলের কর্মপদ্ধতি থাকে, একটা পলিসিতে সেই দলটা কাজ করে। বিএনপির এই জায়গায় কাজের ধরন, বিএনপির এই পলিসির জায়গাটা, আদর্শিক জায়গাটা, মাঠ পর্যায়ের কর্মপদ্ধতির জায়গাটা এটা ভিন্ন। এনসিপিটা ভিন্ন, জামায়াতেরটা ভিন্ন। এটা সম্ভব না, এক। দ্বিতীয়ত, আপনি মাঠ পর্যায়ে যাবেন, কোনো একটা উপজেলা, ধর এক্সাম্পল হিসেবে বলছি, কোনো একটা উপজেলায় ধরেন বিএনপির যতগুলো গ্রুপ এবং তাদের যে লেভেলের কামড়াকামড়ি, তারা তো নিজেরাই একমত হইতে পারে না। সেখানে তারা একমত হয়ে তারা আবার বাকি দলদেরকে নিয়ে করবে, এটার মানে সম্ভাবনা হইতেছে মানে 1%-এর কাছাকাছিও না। আরেকটা জিনিস হয়, আপনি দেখবেন এখন জেলা শৃঙ্খলা কমিটি আছে, আইন শৃঙ্খলা কমিটি। আমরা অভ্যুত্থানের সময় দেখেছি এই আইন শৃঙ্খলা কমিটিতে আমাদের বর্তমানে ক্রিয়াশীল যারা রাজনৈতিক দল আছে তাদের সবারই অন্তত একজন করে প্রতিনিধি আছে। কিন্তু এই সরকার গঠন করার সাথে সাথেই সরকার ধরেন 50% ভোট নিয়ে সরকার গঠন করেছে। সরকার গঠন করার সাথে সাথে সকল জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং থেকে বিরোধী দলের সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যত রাজনৈতিক দল আছে বর্তমানে, বিএনপি বাদ দিয়ে সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তারা 50% ভোট পেয়ে এই সরকার গঠন করলো, তাহলে বাকি 50% মানুষের কি কোনো প্রতিনিধিত্ব একটা জেলা শৃঙ্খলার জন্য প্রয়োজন নাই? নাই, তারা মনে করে নাই। কারণটা হচ্ছে এই মানুষগুলো ওখানে থাকলে তারা এই অভিযোগগুলো করবে, তারা তাদের ন্যায্য হিস্সা বুঝে চাইবে, এবং এই জিনিসটা প্রশাসনও এখন ফেস করতে চায় না, বিএনপি তো চাইবেই না। সো মাঠ পর্যায়ে আপনি গিয়ে দেখেন এরকম কিছু বিচ্ছিন্ন এক্সাম্পল আসতেই পারে খুব স্বাভাবিকভাবে, হয়তো আপনার 1000-এ 1, 2, 3টা আসতেই পারে, কিন্তু ধরেন 1000-এর মধ্যে 2-3টা জিনিস দিয়ে আমি পুরোটাকে যদি তুলনা করে, এটা আসলে তুলনা করা যায় না। আচ্ছা, বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, এমন একটা কথা আপনি বলেছেন যে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপির 31 দফার প্রথম দফা সংবিধান সংস্কার পরিষদ, তারা বলেছে যে এই পরিষদের মাধ্যমে জনগণের চাওয়া পাওয়া অনুযায়ী সংবিধান তৈরি করবে, না হয় সংবিধান সংস্কার মিথ্যা, অন্যথায় 31 দফা তার চেয়ে বড় মিথ্যা। স্যার জিসানম, আপনি মাত্র 4 মাস বয়সে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণের সাথে বড় ধরনের একটি প্রতারণার যে অভিযোগটি করেছেন, সেটি এত তীব্র অনাস্থা এবং মিথ্যা বলার আসলে মূল কারণগুলো কি, যদি নির্দিষ্ট করে বলেন? না, প্রথমত হচ্ছে দেখেন, মানে আমরা তো বিএনপিকে আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা মনে করি এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশ মনে করি, এবং আমরা আমাদের জায়গা থেকে এটা চেয়েছিও যে বিএনপি তাদের জায়গা থেকে ওই স্পেসটুকু পাক এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা গুছিয়ে নিক, ফাংশন করুক। কিন্তু যখন বিএনপি আমাদের যে জুলাইয়ের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী এই নির্বাচনে আসে, তারা গণভোটে অংশগ্রহণ করে, বর্তমান প্রধানমন্ত্রী নিজে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে বলে, তারা 50% ভোট পেয়ে নির্বাচিত হলো সংখ্যাগরিষ্ঠ আসনে, অথচ আমরা দেখি 70% ভোট গণভোটে দিয়েছে। সেই গণভোটকেই সংসদে দাঁড়িয়ে বিএনপির আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যখন অবৈধ বলার চেষ্টা করে, তারা যখন জুলাই সনদকে তাদের দলীয় এজেন্ডা অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করে, এখানে একটা প্রতারণা। আবার দেখেন, তারা সংবিধান সংস্কার যে পরিষদ, সেটার হচ্ছে যে সদস্য হিসেবে যে তাদের শপথ গ্রহণ করার কথা, তারা এটা করেনি, ফাইন গেল।
এরপরে আসেন সব বাদ দিয়ে দিলাম, এখন সর্বশেষ যেটা তারা তো নিজেরা দলীয় ইশতেহার দিয়েছে 31 দফা, যেই দলীয় ইশতেহার অনুযায়ী তারা ওইগুলো কাজ করবে। এইখানেও প্রত্যেকটা ধাপে ধাপে তারা প্রতারণা করেছে। কোন জায়গায়? যেই সংস্কারগুলো তাদের প্রয়োজন ছিল যখন তারা নিপীড়িত ছিল, বিরোধী দলে ছিল, কিন্তু আজকে তারা সংখ্যাগরিষ্ঠ পাওয়ার সাথে সাথে যখন তারা দেখছে ওই সংস্কারগুলো করলে ক্ষমতায় ভারসাম্য হবে, সরকারের একচ্ছত্র আধিপত্য কমে যাবে, স্বৈরাচার হওয়ার যে পথ সেটা বন্ধ হয়ে যাবে, তখন তারা ওই সংস্কারগুলো করছে না। আপনি দেখেন, এক্সাম্পল হিসেবে বলছি, প্রথম দফা তাদের স্পষ্ট করে আছে সংবিধানের যে মৌলিক জায়গাগুলোতে পরিবর্তন দরকার সেখানে তারা সেগুলো সংস্কারের জন্য তারা সংবিধান সংস্কার কমিশন করবে। তাহলে সেটাই তো হলো ঐক্যমত্য কমিশন, যেখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রায় 1 বছর ধরে যত যুক্তি তর্ক যা কিছু করার করলো। এরপরে একটা সিদ্ধান্তে আসলো, তারা স্বাক্ষর করলো, তারা গণভোট হলো। এরপরে যদি তারা তাদের জায়গা থেকে সেটাকে না মানতে চায়, তাহলে তো আমরা মনে করি এটা প্রতারণা। এমনকি এটা বলছে জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে যে সংবিধান সংশোধন হয়, সংস্কার হয় না, অথচ তাদের প্রথম দফায় স্পষ্ট শব্দ সংস্কার আছে। এবার দেখেন, আমি আলোচনাটা এক লাইন দিয়ে শেষ করি একটু। আরেকটা দেখেন গুরুত্বপূর্ণ, তারা বিচার বিভাগের স্বাধীনতা চায়, পৃথক সচিবালয় চায়, অধ্যাদেশ বাতিল করে দিল। তারা দুদককে স্বাধীনভাবে ফাংশন করতে দিতে চায়, অধ্যাদেশ বাতিল করে দিল। তারা দলীয়ভাবে চায় যে একটা গণতান্ত্রিক উত্তরণ হোক বাংলাদেশে, তারা সব জায়গায় প্রশাসক বসিয়ে রাখলো। তারা তাদের জায়গা থেকে বাংলাদেশকে মেধাবীদের জন্য জায়গা করে দিতে চায়। তাদের শিক্ষার যে দফাটা সেখানে স্পষ্ট করা আছে, তারা প্রত্যেক জায়গায় স্বজনপ্রীতি করা শুরু করলো। তো আমরা তাদেরকে প্রতারণা বলবো না তো কি বলবো? জি সার্জি সালাম। এবার আমাদের একজন অতিথি যুক্ত হয়েছেন আমাদের সাথে, ডক্টর সানসিলা জেবরিন, সংসদ সদস্য বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। যে আলোচনাটা দিয়ে আজকের করা আলাপ শুরু হয়েছিল, বাজেট, যেটা আগামীকাল সম্ভাব্য বাজেট, আমরা দেখছি যে 9,38,000 কোটি টাকার বিশাল একটি বাজেট হতে যাচ্ছে, দেশের মোট জিডিপির 13.73%। এই যে বিশাল বড় একটা বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকারের এবারের প্রথম বাজেট এবং বাংলাদেশের ইতিহাসের 55তম বাজেট। সাধারণ মানুষ আসলে এত বড় বাজেট বোঝে না। তারা বোঝে নিত্যপণ্যের দাম কমলো কিনা, পরিবহনের ক্ষেত্রে, সেখানে যানবাহনের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে তাদের খরচ কমলো কিনা, তারা আসলে এসব নিয়ে চিন্তিত। তো এই বাজেটের পরে সাধারণ মানুষ আসলে এই দাম কমার সুবিধা কি পাবে? সিন্ডিকেট ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সিন্ডিকেট কি ভাঙা সম্ভব হবে কিনা, এবং এই যে চাঁদাবাজি এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা যে দেখি যে অভিযোগগুলো উঠে আসছে এই সরকারের বিরুদ্ধে, 100 দিনের যে অভিযোগগুলো, আপনিও নিশ্চয়ই চোখে পড়েছে আপনার টিআইবির রিপোর্টের পর, এই অভিযোগগুলো থেকে বের হয়ে আসতে পারবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক সহ আমার সকল দর্শনার্থী যারা আছে সকলকে ধন্যবাদ। বাজেট অধিবেশন তো আমাদের চলছে, কিন্তু কালকে বাজেট ঘোষণা হবে, সো কালকেই ডিসক্লোজ হবে কিভাবে ওপেনিংটা হয়। তো আপনি যেটা বললেন সেটা বর্তমান সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী সবসময় জনবান্ধব চিন্তা ভাবনা করে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু অবশ্যই কমা উচিত এবং কমবে বলে আমি মনে করি। হ্যাঁ, একই সাথে আমাদের দেশটা তো একটা বড় ঋণের বোঝার মধ্যে আছে এবং দীর্ঘ 17 বছরে আইএমএফ থেকে প্রচুর লোন নেওয়া হয়েছিল, কিন্তু এখন সেই সময় এসেছে যেই সময় হচ্ছে ইন্টারেস্ট সহ সেই লোনগুলো ক্লিয়ার করার টাইম, এবং বর্তমান সরকার সেই ঋণের মধ্য থেকে একটা দেশ পরিচালনা করার দায়িত্বটা নিয়েছে। তো সেখানে বাজেটে অবশ্যই সাধারণ জনগণের কথা চিন্তা করেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে, একটাতে কমিয়ে আরেকটাতে বাড়িয়ে, এভাবে প্লাস মাইনাস করেই বাজেটের একটা ডিস্ট্রিবিউশন থাকে বলে আমি মনে করছি, এবং ডেফিনেটলি এবার বাংলাদেশের ইতিহাসে ডেফিনেটলি এটা একটা বেস্ট বাজেট হবে বলে আমি আশা করি। কিছুক্ষণ আগে সার্জি সালাম তার কথায় বলছিলেন যে সামাজিক সুরক্ষা খাতে এই সরকার যে বাজেটগুলো রেখেছে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বাংলাদেশের মোট জনসংখ্যার হিসাবটা যদি করা হয় যে 20 কোটি যদি ধরে নেওয়া হয়, 20 কোটি মানুষ রয়েছে এই বাংলাদেশে, সেক্ষেত্রে 5 কোটি পরিবার আমরা ধারণা করতে পারি। 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া কি সম্ভব কিনা? এত বড় পরিমাণ অর্থ আমাদের দেশের এই মুহূর্তে আছে কিনা? এটা আমরা কিন্তু শুরু করেছি ধাপে ধাপে এবং একটা পাইলট প্ল্যানে। হ্যাঁ, অলরেডি যে পরিমাণ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে সেটা কিন্তু চলছে, অনগোয়িং আছে, এবং আস্তে আস্তে কিন্তু পুরো বাংলাদেশ এটা যাবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, আমরা জানি যে এটা আসলেও অনেক সময় স্বপ্নের মতন মনে হয় যে আমি 5 কোটি ফ্যামিলিকে কভার করতে পারবো কিনা, কিন্তু আমরা যেভাবে দেশটা আগাচ্ছে, বিশেষ করে আমরা সরকারি দেখেন প্রচুর খাতে খরচ কিন্তু কমিয়ে আনছে বর্তমান সরকার। বিগত দিনগুলোতে আমরা বিভিন্ন সরকারের সময় দেখেছি যে সরকারি যে কোনো প্রোগ্রাম হোক, যে কোনো মেনু হোক, যে পরিমাণ খরচ হয় সেটা কিন্তু বর্তমানে কমিয়ে এনে অন্য জায়গায় সাধারণ মানুষের উপকার হয়, এই ধরনের কাজগুলো করছে। সুতরাং আমি মনে করি বর্তমান সরকার তো মাত্র 4 মাসের একটা সরকার, তো আরেকটু সময় দিলে আমার মনে হয় যে এই ফ্যামিলি কার্ড দেওয়াটা খুব বেশি কঠিন হবে না এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে যেতে পারবে। এর মধ্যে 50,000-এর মতো ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বা আরো কিছু বেশি হতে পারে। হঠাৎ করে থেমে গেল কেন আমাদের এই প্রকল্পটা, এই প্রজেক্টটা কেন এখন অনগোয়িং না?
আচ্ছা, না প্রকল্পটা থেমে গেছে সেটা বললে ভুল হবে, মানে একটা প্ল্যানে তো আগাতে হয়, যেহেতু একটা এরিয়া সিলেক্ট করা হবে, তারপর সেখানে যে প্রজেক্টটাকে ডিস্ট্রিবিউট করা হবে, সেখানে একটা পরিকল্পনা থাকে, সেখানকার লোকাল কাদেরকে দেয়া হবে, সেই ডাটাবেস খুঁজে কারা কারা প্রকৃতপক্ষে ফ্যামিলি কার্ড পাওয়ার মতন যোগ্যতা রাখে, সেই ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট হবে, সেগুলো প্রক্রিয়ার মধ্যে চলছে। সুতরাং এটা থেমে নেই, এটা যেই মন্ত্রণালয়ের আন্ডারে সেই মন্ত্রণালয় ঠিকই কাজ করে যাচ্ছে, জাস্ট এরিয়া বেসিসে অনেক সময় লাগে, কারণ আমরা তো একটা মানে কার্ড নিয়ে কাজ করছি না, এখানে কৃষক কার্ড আছে, ই হেলথ কার্ড আছে, অনেক ধরনের কার্ড নিয়ে কাজ করা হচ্ছে, সুতরাং একটা সময় সাপেক্ষ ব্যাপার। কারা পাচ্ছে এই কার্ডগুলো, এই যে সিলেকশন প্রসেস, এটা কারা ঠিক করেন? সিলেকশন প্রসেসটা হচ্ছে প্রকৃতপক্ষে যাদের ইনকাম কম এবং যারা হচ্ছে যাদের বাসার বিভিন্ন স্ট্যাটাস দেখা হয় কিন্তু, হ্যাঁ, যে এসি ইউজ করছে কিনা বা সরকারি চাকরিজীবী আছে কিনা, অনেক কিছুর উপর ডিটারমাইন করে সেটা করা হচ্ছে। কিছুক্ষণ আগে সার্জিস আলম আমাদের এই অনুষ্ঠানে বলছিলেন যে এগুলো আসলে দলীয় প্রভাবের উপর ভিত্তি করে তাদেরকে দেওয়া হয়, যারা আসলে নিজ দলীয় লোক, তারাই বেশি পাচ্ছে। ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, এগুলো আসলে দলীয় প্রভাব মুক্ত এখনো হতে পারেনি। এই বিষয়টির সাথে আপনি নট লাইকলি দ্যাট, যেটা হচ্ছে কি যে এখানে মানে একটা সরকার যখন আসে তখন অবশ্যই বিরোধী দলের যারা থাকে তারা ওই সরকারের এগেইনস্টে যা যা বলার দরকার সেটা বলে যায়, এটা আমরা যুগে যুগে দেখে আসছি। তো এখানে দলীয়করণের কোনো কথা না। একটা গরিব মানুষ, যেই মানুষটা একটা বস্তিতে থাকে বা যে মানুষটা দিন এনে দিন খায়, যে কৃষক, সে তো তার ফ্যামিলিটাকে নিয়ে সাফারিংস এর মধ্যেই আছে, সুতরাং সেই ফ্যামিলিটাকে সেভাবে সিলেকশন করা হচ্ছে। এখানে দলীয় বেসিসে করলে তো একটা দলের লোক কতজন থাকে, একটা ইউনিয়ন বা একটা ওয়ার্ড পর্যায়ে কতজন থাকে, তা আমরা যদি সেই দলীয় অনুযায়ী করি তাহলে তো সেটা ডাটাবেসে চলে আসবে যে এই কমিটির এই লোক, দলীয় লোক বা সমর্থক, আমরা যদি এভাবে চিন্তা করি যে সাধারণ মানুষের মধ্যে যারা সমর্থক রয়েছেন তারা কি একটা বড় রাজনৈতিক দল, পুরো বাংলাদেশে এটার অসংখ্য সমর্থন রয়েছে। এখন সেটা সেই বেসিসে যদি হিসেব করা হয় তাহলে তো বাংলাদেশে নিরঙ্কুশ একটা বিজয় নিয়ে অনেক সিটের ব্যবধানে বিএনপি ক্ষমতা এসেছে। সুতরাং বিএনপির সাপোর্টার, বিএনপি ভালোবাসে এরকম লোকজন তো সারা বাংলাদেশেই বিরাজ করছে, সো এখানে তো পড়বেই, তাই না? কারেক্ট সিলেকশনে। আচ্ছা, সার্জিস আলম, আপনার কাছে আসতে চাই যে প্রসঙ্গে কথা বলছিলেন যে বিএনপি আসলে জনগণের সঙ্গে প্রতারণা করছে, এটি বলছিলেন কালকে যেহেতু বাজেট এবং এরই মধ্যে টিআইবির একটি রিপোর্ট আমাদের কাছে এসে, আমরা সবাই ইতিমধ্যে জানি যে এই কয়েক মাসে 600 খুনের একটা তথ্য আমরা পেয়েছি এবং সেই সাথে অনেকগুলো ছিনতাইয়ের ঘটনা, অপহরণের ঘটনা। বর্তমানে দেশের পরিস্থিতি আসলে কেমন, এই সরকার কেমন রেখেছে মানুষকে? আসলে যেটা সমস্যা হয়েছে, মানে আমরা যেটা দেখছি একটু অপ্রত্যাশিতভাবে আর কি, আমরা ভেবেছিলাম বিএনপিতে অন্তত, যেহেতু তারা দীর্ঘ সময় একটা রাজনীতি করে আসছে, প্রায় 50 বছরের পুরনো রাজনৈতিক দল, আমরা ভেবেছিলাম যে 25 জনকে মন্ত্রী করা হচ্ছে বা প্রতিমন্ত্রী সহ প্রায় 50 জন, তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে ততটুকু যোগ্যতা সম্পন্ন এবং ডেলিভার করতে পারবেন। কিন্তু আমরা দেখি সংসদ থেকে রাজপথ প্রত্যেকটা জায়গায় ডেলিভার করেন একজন, সেটা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ, এবং যদি মাঝে মাঝে প্রয়োজন হয় সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনি দেখেন ডে 1 থেকে সেই জুলাই সনদ সংস্কার বলার কথা আইনমন্ত্রীর বললেন তিনি, এরপরে দেখেন বিসিবি নিয়ে কত কাহিনী, পরিবারের বাবার দোয়া মায়ের দোয়া বলার কথা ক্রীড়ামন্ত্রীর বললেন তিনি। আপনি আজকে দাঁড়িয়ে দেখেন অর্থনীতি, এই যে ইসলামী ব্যাংক সেটা যে দখল করার পায়তারা চলছে এস আলমের মধ্য দিয়ে আবার নতুন করে, সেটা ব্যাংকিং খাত বলার কথা হয়তো অর্থমন্ত্রীর বা এই রিলেটেড কারো বললেন তিনি। এবং সর্বশেষ আমরা এটাও দেখছি যে সমাজ কল্যাণ মন্ত্রীর অনুপস্থিতিতে তিনি দাঁড়িয়ে যান সেই প্রক্সি দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের জন্য দুঃখজনক বিষয়। বিএনপি ফেল করার কারণ হচ্ছে এই যে সামগ্রিক যে শৃঙ্খলার বিষয়টা সারা দেশে, এই শৃঙ্খলা যেই মানুষটা দেখবে, যার দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তিনি এটা বাদ দিয়ে সবকিছু দেখেছেন। এবং আসলে আমি তাকে কিন্তু ক্রেডিট দিতে চাই, কারণ তার এই সব কিছু করার যোগ্যতা আছে। কিন্তু দুঃখের কথা হচ্ছে এইরকম দ্বিতীয় তৃতীয় আর মানুষটা বিএনপির আমরা চোখে পড়ে না। এমনকি এই মানুষটাকেও দেখতে পাই না যে তার নিজের দায়িত্ব নিয়ে করবে, যেখানে আমাদের মানে সুপারম্যান জনাব সালাউদ্দিন আহমেদকে হস্তক্ষেপ করতে হবে না। তো এই কারণে বিএনপি আসলে একটা চাপের মধ্যে পড়ে গিয়েছে। তো এই দোষ এই জন্য জনাব সালাউদ্দিন আহমেদকে দিতে আমার কষ্ট লাগে, কিন্তু দিতেই হবে। তিনি একটা মন্ত্রণালয় নিয়েছেন, তিনি ওটা না নিয়ে তিনি সবকিছু সার্বিক বলতে চাচ্ছেন বিএনপিতে আসলে তিনি বাদে আর তেমন কোনো যোগ্য লোক নেই, মানে যে কারণে তাকে কথা বলতে হচ্ছে। আসলে ব্যাপারটা কি, যোগ্য লোক ধরেন একজন একাডেমিক ভাবে, আমরা বিশ্ববিদ্যালয়ে অনেক দেখেছি, যারা দর্শক তারা রিলেট করতে পারবেন, অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক আমরা শিক্ষিত মানে অনেক যোগ্যতা সম্পন্ন পিএইচডি পোস্ট ডক্টরেট করা অনেক প্রফেসর দেখি, কিন্তু যখন তিনি ডেলিভার করতে আসেন, পড়াইতে আসেন, জাস্ট অনেক স্টুডেন্ট আছে মেজাজ খারাপ হয়ে যায়, অনেক আছে ঘুম ধরে, অনেক আছে ওই ক্লাসে প্রক্সি দেয় চলে যায়। তো ব্যাপারটা হচ্ছে আমরা বিএনপির জায়গায় এটা দেখছি, হয়তো বা আছে যোগ্যতা সম্পন্ন কিন্তু কেউ ডেলিভার করতে পারছে না, সে কারণে প্রায় 600-র উপর হত্যা। এবং আমরা আরও যে কথাগুলো বলেছি, আপনি দেখেন বললো যে ইন্টারিমের সময় এখন সারা দেশে মব হচ্ছে,
নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা এখন মব দেখছি না, আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আমরা গতকালকে দেখলাম এখানে পুলিশের গাড়ি মানে পিটিয়ে একদম ভেঙে চুরে শেষ করে দেওয়া হলো। আমরা দেখছি যে পুলিশ এখানে কোথাও এক জায়গায় উচ্ছেদ অভিযানে গেল, পুলিশকে দৌড়ানি দেওয়া হলো। আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে মাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তিনি তার জায়গাটাতে ফোকাস করতে পারছেন না। আর প্রতারণার জায়গায় যদি আসি, আমি একটা এক্সাম্পল দিয়ে আসি, অর্থনীতি দেশে এটা পুনরুদ্ধার করতে হবে, এটা আমরা সবাই চাই। শুধু এটা বিএনপির জন্য প্রয়োজন না, বাংলাদেশের জন্য প্রয়োজন, আমাদের জন্য প্রয়োজন। ভুক্তভোগী হলে আমরা সবাই হব। কিন্তু আমরা দেখলাম আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি তার জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি যেহেতু সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার সাথে সাথে, আপনি জেনে থাকবেন, পুরো দেশই জানে যে আমরা শুনেছি তিনি এস আলমের গাড়িতে চড়ার কারণে তিনি একটা শোকজ খেয়েছেন। ফাইন, গেল, সে পর্যন্ত সমস্যা ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা এখন দেখছি, দেখেন ইসলামী ব্যাংক কোন দলের ব্যাংক, কার গ্রাহক বেশি, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় বাংলাদেশে 3 কোটি গ্রাহক ওই একটা ব্যাংকের, যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি গ্রাহক সম্পন্ন ব্যাংক। আমার দেখা বিষয় দেশে আমার রেমিটেন্সের উপর আমার দেশ দাঁড়িয়ে আছে, তার 33% রেমিটেন্স আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আমার দেখার বিষয় এই যে এত সংখ্যক একটা গ্রাহক, তারা যদি বাংলাদেশের একটা ব্যাংকের উপরে আস্থা হারিয়ে 7 দিনের মধ্যে 4,500 কোটি টাকা তুলে ফেলতে পারে, তাহলে ওই গ্রাহকরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলবে। এটা যদি হয় তাহলে এই যে আমরা 2017 থেকে 24 যেভাবে লুটপাট করতে দেখেছি আওয়ামী লীগের সময় ব্যাংকগুলোকে নিজের লোক বসিয়ে, আমরা যদি একই জিনিস এখন দেখি যে বিএনপি তাদের জায়গা থেকে, দেখেন বিএনপি একজন ব্যাংকের চেয়ারম্যান দিবেন, এটা খুবই স্বাভাবিক কথা। নতুন সরকার এসেছেন, আস্থা তো রাখতে হবে। কিন্তু আপনি যদি এমন চেয়ারম্যান কিনে বসান, যে চেয়ারম্যান অভ্যুত্থানের পরে যাকে দৌড়ানি দিয়ে বের করে দেওয়া হয়েছে, যে নিজের জান নিয়ে পালিয়ে গিয়েছে কারণ তিনি এস আলমের সাথে পরামর্শক ছিলেন, সুবিধাভোগী ছিলেন, লুটপাট করেছেন, এবং সেই লোককে আপনি এসে চেয়ারম্যান বানাচ্ছেন, তাহলে আপনি যদি এটা করেন যে এস আলমের সাথে অ্যালাইন্ড, আপনি যদি তার দেয়া গাড়িতে উঠেন, আমরা যদি দেখি এস আলমকে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আপনি ব্যাংক রেজুলেশন আইন 2025 বাতিল করে নতুন করে 26 করছেন, পুরনো মালিক যারা তারা 7.5% মাত্র ওই টাকা ফিরিয়ে দিয়ে আবার মালিক হয়ে যেতে পারবে, শেয়ারের মালিক হইতে পারবে। তাহলে আপনি প্রত্যেকটা তো কাজ করছেন এস আলমকে ফিরিয়ে আনার, তো আমার তো সন্দেহ হবে, আমি তো আপনাকে প্রতারক ভাববো। তো আপনি আপনার যদি কাজ ঠিক করেন তাহলে তো আমার এগুলো বলার কোনো কারণ নাই, কিন্তু এই প্রত্যেকটা জিনিস প্রমাণিত এবং এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। জি, ধন্যবাদ সার্জিস আলম। ডক্টর সানসিলা জেব্রিন, বেশ কয়েকটি অভিযোগ উঠে আসছে আসলে সার্জিস আলম তার বক্তব্যে আসলে এই সরকারকে 31 দফা অনেক বড় মিথ্যা, সংবিধান সংস্কার এটিও আসলে মিথ্যা, এমন অভিযোগ করেছেন। এবং সেই সাথে যেগুলো শুনছিলেন যে ব্যাংকিং বিষয়গুলো নিয়ে বারবার ইসলামী ব্যাংক নিয়ে কথা উঠে আসছে, যে সে আগের রেজিমটাকে আনার চেষ্টা করা হচ্ছে, সালামকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে আপনার মন্তব্য শুনতে চাই। বিএনপি কেন 31 দফার এই যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়নের পথে না হেঁটে অন্যদিকে হাঁটছে? বিএনপি যে 31 দফার মধ্যে ছিল, নির্বাচন ইস্তেহারে যেগুলো তারা বলে এসেছিল সেগুলো কিন্তু তারা করছে। মাত্র 4টা মাস সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন ব্যাংকিং খাতের কথা, যেটা ইসলামী ব্যাংকের কথাটা বললেন, এখানে আসলে একটা ব্যাংকে একটা চেয়ারম্যান নিয়োগ হতেই পারে, ঠিক আছে, সেখানে তো এত কথা বলার কিছু নেই। এখানে মেইন কথাটা হচ্ছে আমার যারা গ্রাহকরা আছে তারা প্রকৃতভাবে সেবাটা পাচ্ছে কিনা, ঠিক আছে। এবং বাংলাদেশ ব্যাংক বলি আমরা, প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো বলি, ইসলামী ব্যাংকগুলো বলি, প্রত্যেকটা ব্যাংকে সার্কুলেট করার জন্য বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা তো এই কয়জন মানুষই আছি, পুরো বাংলাদেশে আমরা এই কয়টা দলই আছি, তা আমরা তো এদের বাইরে এদেরকে মাইনাস করে নিয়ে চলতে পারবো না, তাই না? তো এখন কথাটা হচ্ছে যে বিগত সরকারের আমলে কারা ছিল, বর্তমান কারা কাজ করছে, সেটা বড় কথা না। বর্তমান আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের জন্য ভালো কোনটা হয়। এখন আপনি যেটা বললেন যে সার্জিস আলম যেটা বললো যে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সংসদে ক্লিয়ার করেছে যে উনি এস আলমের গাড়িতে উঠেনি, উনি অত্যন্ত ভিড় ছিল, ওনাকে যখন রিসিভ করা হয় ওনার আজকেই সংসদে বলেছে, আপনারা দেখতে পারবেন, ওনার নিজস্ব 4-4টা গাড়ি ছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে ওনার লোকাল নেতাকর্মীরা ওনাকে যেই গাড়িতে উঠতে বলেছেন উনি উঠে গেছে। এবং এটা কার গাড়ি, ব্যক্তি মালিকানার কার গাড়ি, সেটা কিন্তু উনি মানে ভিড়ের মধ্যে উঠে যাওয়া একটা অবস্থা। তো সেখানে আমরা এটা তাকে ডিরেক্টলি দোষারোপ করতে পারি না, কারণ তিনি একটা দল রিপ্রেজেন্ট করেন। হ্যাঁ, আর যেটা আরেকটি কথা যে স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ের উত্তর দেওয়াটা সেটা না। আজকে যেমন ধর্মমন্ত্রী রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল জাতীয় সংসদে, কিন্তু মন্ত্রী মহোদয় অনুপস্থিত ছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সেটার ব্যাপারে উত্তর দিয়েছেন। এবং সব উত্তর যে তিনি দিচ্ছেন তা না, সেখানে দেখা গিয়েছে যে ওই টপিক রিলেটেড যে ইনফরমেশনটা উনি বলেছেন যে আমি তো ইনফরমেশনটা আমার অবগত নয়, এটা পরে দেওয়া যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে মানুষটা তিনি একজন আইনজীবী,
তিনি একজন লয়ার। বিএনপি সরকারে আসলে কথা বলার মতো মানুষ আরো এরকম কি আরো নেই অনেক যে আছে। সবকিছুতে ওনার ইনভলভমেন্টটা নিয়ে যেটা নিয়ে আছে কথা তো। হচ্ছে বারবার, কথা না। প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলার যে বিষয়টা, এটাকে আপনি কিভাবে হ্যাঁ, ব্যাখ্যা করবেন? আমরা সংসদে দেখলে, সংসদে আমরা দেখি তো প্রত্যেকেই কিন্তু যার যার মন্ত্রণালয়ের রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছেন। এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর প্লাস পয়েন্ট হচ্ছে তিনি একজন আইনজীবী, প্লাস তিনি অ্যাডমিন ক্যাডারেও ছিলেন। সো দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন যখন থাকে, দেখা যায় অনেক সময় অনেক মন্ত্রী মহোদয় যদি অনুপস্থিত থাকে বা তার অ্যাবসেন্সে, বা আমিও যদি অসুস্থতার কারণে না থাকি, তাহলে তো আমি একটা মানুষকে দায়িত্ব দিয়ে যাব যে আপনি আমার কোয়েশ্চেনটু করবেন বা অমুক বিধিতে আমার হয়ে কথাটা বলবেন। ব্যাপারটা ঠিক সেটাই, যে তখন দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী সেই উত্তরগুলো দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আসে আপনার কাছে, যে সম্প্রতি বিএনপি যেসব আসনে হেরেছে, বিশেষ করে জামাত বিজয়ী হয়েছে যে আসনগুলো, সেখানে তৃণমূলকে চাঙ্গা করতে সংরক্ষিত নারী এমপিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটিকে কোনো ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করবে বলে আপনি মনে করেন? কারণ না। এটা একটা পাল্টা প্রভাব ফেলার একটা চেষ্টা, এটি মনে না, করছেন এখানে কি? তো কোনো কনফ্লিকশন হওয়ার কোনো চান্স নেই। আপনি দেখেন সংরক্ষিত নারী আসন কিন্তু অ্যাজ লাইক অ্যাজ নর্মাল এমপি, একটা এমপির যে ফ্যাসিলিটিস তারও কিন্তু সেই ফ্যাসিলিটিস। আর এই যে সংরক্ষিত নারী আসন, আমাদের 50 জন সংরক্ষিত নারী আসন, এদেরকে তো একটা দায়িত্ব দিতে হবে। তাহলে দায়িত্বটা কি হবে, কিসের বেসিসে তারা দায়িত্ব পালন করবে? এখন আমাদের যেমন আমি যদি বলি, আমার একটা নির্বাচনী এলাকা আছে, আমি 2বার নির্বাচন করেছি, তো আমার এলাকায় আমার সাধারণ মানুষের সাথে, সাধারণ ভোটারদের সাথে একটা জনসম্পৃক্ততা আছে। হ্যাঁ, এবং দীর্ঘদিন আমি সেখানে কাজ করে আসছি। তো আমার এলাকার প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে। এখন আমার যে নেতাকর্মীরা আছে, হ্যাঁ, তারা যে কোনো কাজে, তাদের যে কোনো প্রয়োজনে তারা কিন্তু আমার কাছেই আসবে, রাইট? তো তারা তো হচ্ছে অবশ্যই এমপি আছে, এলাকার এমপি আছে, ঠিক আছে, নির্বাচিত এমপি আছে, কিন্তু তারা কিন্তু আমার কাছেই আসবে। সো আমার একটা দায়িত্ব আছে সেই এলাকার প্রতি কাজ করার জন্য। এখন আপনারা যদি বলেন, যেমন একটা কথা কি, যে আমরা যেমন বলি যে আমরা নারীদেরকে ছোট করে দেখছি। কিভাবে ছোট করে দেখছি? আমরা যেমন বিগত দিনগুলোতে দেখেছি মেয়েদেরকে 5 ঘন্টায় চাকরি করার সময় দেওয়ার সুযোগ করে দিলে ভালো হয়। ঠিক একইভাবে আমি যদি আজকে জাতীয় সংসদে সবাই হয়তো বা 8-9 ঘন্টা অধিবেশনে আছে, আমরা নারীরা যদি 5 ঘন্টা করে চলে আসি, তাহলে দেশে কি সেটা ব্যালেন্সড হবে? হবে না। তখন দেখা যাবে যে যারা এমপি পুরুষ যারা আছেন, তারাই তখন প্রতিবাদ করবে যে ওরা অল্প কাজ করে কেন সেম স্যালারিটা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের মেয়েদেরকে তো দায়িত্ব দিতে হবে। যেখানে আমরা বলছি নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, নারীদের সম্মান করতে হবে, ইসলামেও নারীদের সম্মানের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা নারীদেরকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে আমরা খুব সংকুচিত, সংকীর্ণ হয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো আমাদের তো আমার দায়িত্ব আমাকে দিতে হবে, তো আমার এলাকার কাজ করতে হবে। জি, হ্যাঁ, আপনি কিছু যোগ করতে চাইলে জি, জি, করতে একটু পারেন। add করি। যেটা হচ্ছে, মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই। যারা সংরক্ষিত নারী আসনে আছেন তাদেরকে আসলে দায়িত্ব দিতে হবে, কাজ দিতে হবে, এবং তাদের জায়গা থেকে তাদের হাত দিয়ে কিছু বাজেট বরাদ্দ এগুলো যাওয়ার ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ তো জাস্ট এখানে মানে একটা টোকেন পোস্টিং করে তো লাভ নেই আসলে, তাকে ওটুকু এম্পাওয়ার করতে হবে। কিন্তু সমস্যাটা যে জায়গায়, সমস্যাটা হচ্ছে এই যে দেখেন বিএনপি তাদের জায়গা থেকে যে 36 জন তাদের যে এমপি বা 37 জন, এই এমপিদেরকে তারা বলছে তারা এই বিষয়গুলো অবজার্ভ করার জন্য, তদারকি করার জন্য তারা দায়িত্ব দিচ্ছে। দায়িত্ব দিচ্ছে কোথায়? দায়িত্ব দিচ্ছে যারা বিরোধী দল তাদের কাছে। এই দায়িত্ব তো আপনি আপনার 214 জন এমপির উপরে দিতে পারেন, কারণ যেই লুটপাট, ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব থেকে শুরু করে যত ধরনের অভিযোগ পাওয়া যায় সুযোগ সুবিধাগুলোকে ভাগবাটোয়ারা করার, এটা তো সরকারি দলের এমপিদের পক্ষ থেকে পাওয়া যায়। তাহলে আপনি তাদেরকে তদারকি করেন। তার উপরও আপনি আপনার জায়গা থেকে এই যে যাদেরকে দিয়েছেন বিরোধী দলে, যদি শুধু তার যেটা আসন ছিল, ধরেন আপনার একটা আসন আছে শেরপুরে, ওই আসনে যদি শুধু দেওয়া হতো তাহলে আমরা এটা নিয়ে এত সমস্যা ছিল না। সমস্যা কোথায়? কাউকে 2টাও দেওয়া হয়েছে, 3টা, এমনকি একজন নারী এমপিকে 4টা পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে বাকি 3টা আসনে তারা আসলে কি করবে? বাকি 3টা আসনে তারা খবরদারি করবে, ক্ষমতার অপব্যবহার করবে। সেই জায়গায় ধরেন বিরোধী দলের কোনো একটা দলের এমপি আছে, সেই এমপিটা তাদের মতো করে কাজগুলো করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নষ্ট করবে। অপরদিকে এই যে প্রশাসন, এই প্রশাসন কিন্তু হচ্ছে ক্ষমতার দিকে ঝুঁকে থাকা, হেলে থাকা, এক ধরনের চেক এন্ড ব্যালেন্সও তৈরি হয়, এটাও কিন্তু বলতে পারেন। না, এখানে চেক এন্ড ব্যালেন্স হয় না, এটা ইমব্যালেন্স হয়ে যায় একেবারে। কারণটা আমি আপনাকে বলি, একদিকে হচ্ছে বিরোধী দলের এমপি, আরেকদিকে প্রশাসন, যেই প্রশাসনকে অলরেডি চেক এন্ড ব্যালেন্স করছে যারা প্রশাসনের সাথে, যারা ওইখানকার দলীয়, মনে করেন একটা উপজেলা, এইদিকে হচ্ছে উপজেলার যিনি বিরোধী দলের এমপি, মনে করেন এনসিপির এমপি, আরেকদিকে হচ্ছে উপজেলা প্রশাসন ইউএনও, তার সাথে কাজ করে মেইনলি উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি। এখানে তুলনামূলক একটু ব্যালেন্স হয়, তারপরও বিরোধী দলের এমপিদেরকে স্পেস দিতে চাওয়া হয় না। এটা হচ্ছে মাঠ পর্যায়ের অ্যাকচুয়াল ফ্যাক্ট। সরকার দলের প্রভাব বেশি থাকে। তার উপরে যখন আরেকজন এমপি এনে দেওয়া হয়, তাহলে এখানে ইকুয়েশনটা কি হয়? 3 ভার্সেস 1।
তার মানে বিরোধী দলের এমপিকে কাজ করার জায়গাটাকে জিম্মি করে ফেলা এবং তাকে একটা জায়গায় কুক্ষিগত করে ফেলার একটা অপচেষ্টা হিসেবে আমরা এটাকে দেখছি। জি, সার্জিস আলম, হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান তিনি অভিযোগ করেছেন যে ফেসবুকে তার দিয়ে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্র দলের কর্মীরা তাকে ধাওয়া দিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি থানায় আশ্রয় নেন, কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি, নিজের গুরুত্ব বাড়ানোর জন্য তিনি মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এই ঘটনার সত্যতা কতটুকু, আপনি কি খোঁজ নিয়েছেন কিনা? প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন কোনো জেলা কমিটি এক্সিস্ট করে না, তাহলে যারা ছিল তারা সাবেক হিসেবে দায়িত্বে ছিল এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের বিষয় আমার কাছে চোখে পড়েনি এখন পর্যন্ত, হয়তো আমি এখান থেকে বের হলে সোশ্যাল মিডিয়া একটু দেখতে পারবো, এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া ঢোকা হয়নি বিকালের পর থেকে। আচ্ছা, একদিকে দেশের সীমান্তে যে পুশিন, যেটা নিয়ে আপনি কথা বলছিলেন শুরুতে, যে পুশিন এবং সীমান্ত হত্যার মতো সার্বভৌমত্বের সংকট চলছে, যার বিরুদ্ধে 11 দলীয় জোট, যেখানে আপনারাও রয়েছেন, সেই একই সাথে জোটের সাথে রাজপথে নামছে। অন্যদিকে দেশের ভিতরে নতুন নির্বাচিত সরকারের সংস্কার নীতি এবং সেই সাথে আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা, সবকিছু মিলে এক ধরনের কাদা ছোড়াছড়ি। কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি যদি বলেন, যে আপনার কি মনে হচ্ছে? আসলে মানে সরকার দল হিসেবে আমরা জানি যে বিএনপি আসলে খুব সুবিধাজনক অবস্থায় নেই এবং সুবিধাজনকভাবে তারা এই মুহূর্তে চালানোর মতো সার্বিক পরিস্থিতিও নেই। তাহলে আমরা বিএনপিকে সহযোগিতা করতে চাই, কিন্তু আমরা যখন দেখি আমার বিজিবি, আমার ওই সীমান্তের সাধারণ মানুষ বিএসএফ এর সাথে চোখে চোখ রেখে যে ভাষায় কথা বলে, যখন আমার ওই বিজিবির সদস্য বিএসএফ এর চোখে চোখ রেখে প্রায় 17 বছর পরে এই কথা বলে যে তোমার কাছে গুলি থাকলে আমারও কাছে গুলি আছে, তখন আমার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান তিনি বলেন পুশিনকে কেন্দ্র করে ইন্ডিয়া বাংলাদেশকে চাপে ফেলতে চায় বলে মনে করি না। তিনি বলছেন এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা প্রভাব, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মানে এই ধরনের নতজানু কথা আমরা সর্বশেষ শেখ হাসিনার মুখে শুনেছি। তিনি বলতেন ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই দেশে এই মুহূর্তে 60,000 বিজিবিকে সীমান্তবর্তী জেলাগুলোতে মোতায়েন করা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে বিগত 7 দিনে প্রায় 200 জনকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পুশিন করার চেষ্টা করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে একজন 10-20 জন 30 জনের গ্রুপকে এনে ওই নো ম্যানস ল্যান্ডে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তারপরে যদি আমি বলি এই কথা যে ভারত বাংলাদেশকে চাপে ফেলতে চায় বলে মনে করি না, তারপরে যদি বলি এটা অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব, তাহলে আপনি কেন সরকারে বসে আছেন যে আপনি অভ্যন্তরীণ আরেকটা দেশের রাজনীতির প্রভাব হজম করবেন? এই সময় কি আপনাদেরও কি কিছু করণীয় নেই যে স্থিতিশীলতার জন্য আপনারা কি ব্যালেন্স করতে পারেন না, বা কাদা ছোড়াছড়ি না করে? না, এটা কাদা ছোড়াছড়ি না, এটা মেইন জিনিসটা হচ্ছে আমার সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব সে আরেকটা সার্বভৌম স্বাধীন দেশে ফেলতে পারে না। এটা আমি তাকে স্পষ্ট করে মনে করিয়ে দিচ্ছি। দ্বিতীয়ত, আমরা জনগণকে সচেতন করে তুলছি, কারণ যখন ভারত আমার চেয়ে একটা বৃহৎ একটা রাষ্ট্র হিসেবে আমার 3 দিক থেকে ঘিরে থাকে, তাহলে আমার শুধুমাত্র বিজিবি হলে হবে না, আমার সাধারণ মানুষকেও এক একজন বিজিবি হয়ে উঠতে হবে। এবং আমরা একই সাথে রাজনৈতিকভাবে আমরা কর্মসূচিতে যাচ্ছি, কারণ শুধুমাত্র ভারত নয়, আমার বহির্বিশ্বে এই জিনিসটা সামনে নিয়ে আসতে হবে যে ভারত তাদের জায়গা থেকে আবারও একটা দেশের সার্বভৌমত্ব, সমতা এবং সম্মানের প্রতি তাদের যতটুকু কমিটমেন্ট থাকা দরকার তারা সেটুকু না করে ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। জি, ধন্যবাদ। ডক্টর সানসিলা জেবরিন, এই প্রসঙ্গে আপনি কিছু যোগ করতে চান কিনা? পুশিনের যে ব্যাপারটা, সেটা আমাদের প্রত্যেকটা দলের সকলকে মিলেমিশে একসাথে ডিসিশনটা নেওয়া উচিত। এবং টু বি অনেস্ট, আমি যদি সংসদের কথাটা বলি, সেখানে আমি দেখেছি বিরোধী দলের নেতা যিনি আছেন তিনি অত্যন্ত পরিমার্জিত ভাষায় কথা বলেন এবং খুবই আন্তরিক বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য। এবং আমরা যখন অধিবেশনে বসি তখন দেখি যে খুবই সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট, কিন্তু সংসদের বাইরে যখন চলে যাই তখন এই লেভেল এসে দেখি যে হচ্ছে যে না, খুব দোষারোপ, কাদা ছোড়াছুড়ি, এই জিনিসগুলো। পুশিংয়ের যে ব্যাপারটা এখানে আজকে দেখেন, আজকে নিউজে দেখলাম জামালপুর এবং কুড়িগ্রামে, হ্যাঁ, আমাদের যে বিজিবি এবং হচ্ছে স্থানীয় জনগণ কিন্তু প্রোটেক্ট করেছে এবং পুশিং করতে দেয়নি, বাংলাদেশে মানে তারা প্রোটেকশন দিয়ে রেখেছে। তো এইভাবে যদি স্থানীয় জনগণ, বিজিবি সহ আমরা প্রত্যেকটা দলের প্রধান একসাথে বসে আমরা যদি সর্বমত মিলে আমরা যদি প্রোটেকশন দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের জন্য এই ধরনের ক্রাইসিস কোনো ক্রাইসিসই না। এখন হ্যাঁ, যে এটা বাংলাদেশকে একটা অভ্যন্তরীণ প্রেশার দিচ্ছে বা এক্সটার্নালি প্রেশার দিতে পারছে কিনা, সেটা টোটালি ডিপেন্ড করছে ইন্ডিয়ার উপর। কিন্তু ইন্ডিয়া কি করছে না করছে সেটা বর্তমান সরকার কিন্তু একটা জিনিসই ফোকাস করছে, দেশের সাধারণ মানুষের, জনগণের স্বার্থ উদ্ধার করাটা, এবং বর্তমান সরকার কিন্তু সেই দিকেই আগাচ্ছে। ঠিক আছে, তো আমি এটাই বলবো যে আমাদের আসলে এরকম কাদা ছোড়াছুড়ি না করে, আমাদেরকে আসলে দোষারোপ না করে, আমরা বিগত ফ্যাসিস্ট আমলে যেই প্রবলেমটা সবাই মিলে ফেস করেছি, সেটার পরেই তো বর্তমানে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এসেছে।
তো এখন আমাদের এই দোষগুলো না ধরে আমরা একে অপরকে কিভাবে হেল্প করে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে ডেভেলপমেন্ট করতে পারি সেই ব্যাপারে আমাদের নজরদারি বাড়ানো উচিত। জি, আমরা ধন্যবাদ। কিন্তু অনেক কিছু, আমরা কিন্তু দেখেন এখনো 18 মাস, এই 18 মাস চলে যাওয়ার পরও আমরা সংস্কার নিয়ে বসে আছি, আমরা সংবিধান নিয়ে বসে আছি, আমরা গণভোট নিয়ে বসে আছি, কিন্তু আমাদের যে বড় বড় ক্রাইসিস গুলো এগুলো যাচ্ছে আসলে দেশে, ইশতেহারের অংশ, এটিও বাদ দেওয়ার মতো তো বিষয় নয়, এবং সেই সাথে এই সংকটগুলো কাটানোর জন্য নিশ্চয়ই আমাদের চেষ্টা করতে হবে। ডক্টর সানসিলা জেবরিন, ধন্যবাদ আপনাকে। সার্জিস আলম, যে একটি বিষয়ে আনতেই হচ্ছে যে আমাদের পাশের দেশ ভারত, যাকে নিয়ে আমাদের এত আলোচনা সবসময় আসলে থাকে একটি বিষয়, আমরা দেখেছি সেই ভারতেও যখন কোনো সংকটকালীন মুহূর্ত আসে, কংগ্রেস বিজেপি সবাই একসাথে হয়ে সেই সংকট মোকাবেলায় কাজ করে। ডেফিনেটলি আমাদের দেশে এই প্র্যাকটিসটা কেন নেই? প্র্যাকটিসটা আছে, যেমন সমস্যাটা কোন জায়গায় হয়, 17 ধরেন বছরে আপাকে আমি কম আমার হয়ে জায়গা গেছে থেকে সবাই। আপাকে আমি বললাম যে এখানে ডক্টর জাহিদুর রহমান প্রধানমন্ত্রী উপদেষ্টা যে স্টেটমেন্ট দিয়েছেন এটা নতজানু পররাষ্ট্রনীতির স্টেটমেন্ট। আমি বললাম যে বিএনপি সরকার 13 বার চিঠি দিয়েছে ভারতকে এই পুশিং বন্ধ করার জন্য, তারা রেসপন্স করে না, এটা নতজানু পররাষ্ট্রনীতির একটা লক্ষণ। আপনি 13 বার তাকে কেন চিঠি দিবেন? আপনি একবার চিঠি দিবেন, রিপ্লে না দিলে আপনি ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠাবেন। এগুলো কোন ধরনের নতজানু পররাষ্ট্রনীতি? আমি দেখি ভারতে এখন বিএসএফ এর প্রধান, বিজিবির প্রধানের মিটিং চলছে, আর আমার এখানে পুশিং চলছে, তাহলে ওই মিটিং এর কোনো মূল্য আছে? আপনি কেন মিটিং করতে ভারত যাবেন? আমরা এই ভুলগুলো ধরিয়ে দিব, আপনার যদি মনে করেন এগুলো দোষারোপ, কাদা ছোড়াছুড়ি, support ও করতে তাহলে হবে। যদি এগুলো দোষারোপ এবং কাদা ছোড়াছুড়ি মনে করেন, তাহলে যেটা হবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।